বিহারি শ্রবণ করছে আর মা সর্বদা গাইছে। কি গাইছে জানো? প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলা। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলো। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। আমার বন্যা দেখেছো? তরঙ্গ মানে ঢেউ। বলছে বন্যা হয়েছে আর তার ঢেউটা এত ভারী যে সবাইকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। শুধু মানুষ যে ডুবেছে এমনটা নয়, সেই তরঙ্গে সাঁতার দিচ্ছে কে? গোলক বিহারী। ভগবানও সেই হরি নামের বন্যায় ডুবেছে। কে বলো তো? কৃষ্ণ। তাহলে এই গৌহরি, বাহ, সার অংশ ধরে ফেলেছে। গৌহরি ভগবান হয়ে হরি নামে ডুব দিয়েছে। এখন গোলক বিহারী যখন নেমে পড়েছে আর একজন থাকতে পারছে না, সে বলছে আমিও নামবো। সে কে? গৌরাঙ্গ। এই সে কি বলছে জানো? বলছে ভাই কেন একা নামবে, আমিও নামবো। গোলক বিহারী যখন নেমে পড়েছে তার সঙ্গে কে এলো? দেখো সঙ্গে ও তার সঙ্গে, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। ওছে সঙ্গে দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ মাতার সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথার সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। ওছে সঙ্গে প্রভু নিত্যানন্দ মাতার সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি না ও সব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না ও তোর শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়। বাবা, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার দেখো নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। আমার বন্যা দেখেছো? বন্যা যখন হয় কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি চলে যায়, কত জিনিসপত্র তলিয়ে যায়। এমন বন্যা দেখেছো? জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। দেখেছো? বাবারা দেখেছেন? জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে, এমন বন্যা। আরে এই তো এইখানে হচ্ছে, দেখতে পাচ্ছ না? দেখো ভালো করে দেখো। জল আছে, কত মানুষ এক জায়গায় হয়ে গেছে, দেখো সবাইকে তলিয়ে নিয়ে এক জায়গায় চলে এসেছে। হরি নামের বন্যা, শুকনা বন্যা। এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে মায়াপুরে, দেখে আসবে কত মানুষ জল নেই গো, একত্রিত হয়ে হরি নামের জলে হরি নামের বন্যায় তলিয়ে যাচ্ছে। ডুবলো নদের পুরুষ নারী। আজকে এখানে হরি নাম চলছে, বাবারা মায়েরা একত্রিত হয়ে বসে হরি নাম শুনছে। এই হরি নামে কোনো লিঙ্গ ভেদ নেই, নারীও ডুববে, পুরুষও ডুববে। ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। তুমি মুসলিম, তুমি
হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না। দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা আছে না, দেখেছো বিদেশিদের সবাই খ্রিস্টান। দেখো চাঁদ গাজীকে মুসলিম, আমার গৌর হরি যদি হরি নামে জাত ধর্ম বিচার করত, চাঁদ গাজী উদ্ধার কোনোদিন হতো না। তাই এই হরি নামে না আছে জাতি ভেদ, না আছে লিঙ্গ ভেদ, এই হরি নামে জাতি ভেদাভেদ নেই। তুমি মুচি তুমিও হরি নাম করবে, তুমি সুচি তুমি শূদ্র তুমিও হরি নাম করবে, তুমি মুসলিম তুমিও হরি নাম করবে, তুমি খ্রিস্টান তুমিও হরি হরি বলতে পারবে, তুমি বুদ্ধ তুমিও এই সমান ধর্মে। তাই দেখতে হবে জাত ধর্মের বিচার নাই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। বাবা চলো হরি নামের বন্যা হয়েছে কি মনে হয় এখানে হয়েছে? তা বন্যা হয়েছে যখন নামবে নাকি জলে? নামবে বাবা, ভয় লাগছে না ভিজে যাবে? আহা, তো কারা কারা হরি নামের আজকে যেখানে বন্যা হয়েছে কে কে জলে নামবে হাত তোলো দেখি। বাহ বাবা, হাত শুধু তুললে হবে না, একটু হরি ধ্বনি দিতে হবে। নিতাই গৌর হরি 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 বল, একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বল বলে নিতাই গৌর হরি হরি বল, তোমরা নামো সেই জলে। একবার হরি বলে বলে তুমি নামো সেই জলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। 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 একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। নেমেছো ডুবেছো ডুবেছো, কই জল নেই তো গায়ে? আমার ডুবেছো হ্যাঁ কিনা বলো? ডুবেছো রতন পেয়েছো? দেখাও শুধু হ্যাঁ আর হ্যাঁ। আমা আমরা যতই হরি হরি বলি রতন আর পাই না। কারণ বাবা আমরাও নদীতে যাই, স্নান করতে যাই না, আমরা ডুবে হাবুডুবু খাই আর ওই জলেই ডুবুরি ডুবে রতন তোলে। কেন জানো মা? আমরা হরি নাম করি আলগা হরি নাম, সারাদিন হরি হরি, রাতের বেলায় এমন করলে কি আর ওই রতন পাওয়া যায় গো? রতন পেতে হলে কি করতে হবে জানো? শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না, তবে কি করতে হবে? ডোবার মতো ডোবার মতো ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডোবার মতো ডোবার মতো ডুবতে হবে। রতন পেল। তোমার মতো ডুবলে ওগো সে বুঝি রতন পেল। ডোবার মতো ডুবলে সে বুঝি রতন পেল। হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের হরি হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেগে এলো। ছেড়ে দি এতখানি গল্প ক্লিয়ার? আমা দেখতে দেখতে ভক্তির জগতে বড় হচ্ছে বিহারি। বিহারীর বয়স হয়েছে 5 বছর। আমা সন্তান যদি বড় হয় অভাব বাড়বে না কমবে গো? খরচা বাড়বে না কমবে? বাবারা বলেন সংসারে যখন ছেলে মেয়ে বড় হয় খরচা বাড়ে না কমে? বাড়ে। আয়টা কি মায়াবতীর বেড়েছে? তাহলে অভাব দেখা দেবে, অভাব দেখা দিচ্ছে ধীরে 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 ধীরে। বিহারীর বয়স হলো 5 বছর, এখন অভাবটা চরমে। হরি চরম অভাবটা কিরকম?
যে ঘরে দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার পায় না, এর থেকে বেশি অভাব কিছু হয় না। তা বলে বিহারি কি অভুক্ত থাকে না? বিহারির খাবার হয়, মা বিহারিকে সেবা দেয়, বিহারির সেবায় কোনো ত্রুটি নেই। কিন্তু মা ধীরে ধীরে শুকনো হয়ে যাচ্ছে। বিহারি বুঝতে পারলো দিনের পর দিন মা না খেয়ে ঘুমিয়ে যায়, তার মানে আমার ঘরে অভাব আছে, আমাকে কিছু করতে হবে। আমার ঘরে অভাব আছে, আমাকে কিছু করতে হবে। 5 বছরের ছেলেটা বুঝলো যেটা আমাদের ঘরের 25 বছরের ছেলেও বোঝে না। বলে এখনো নাকি আমার ঘুরে বেড়ানোর বয়স। ছেলে হয়েছে MA পাস, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, চাকরি আর পাচ্ছে না। খোকা, চাকরি তো পাচ্ছিস না, ইন্টারভিউ দিচ্ছিস, এদিক এদিক ঘুরে বেরিয়ে কি হবে? চল না আমার সঙ্গে ব্যবসায় একটু বসবি, কি চল না জমিতে একটু যদি সাহায্য করিস। আমি MA পাস, আমি নামবো কাদা, তুমি যাও। এই তো বিহারি কি করেছে বাবা, ছোট্ট বুদ্ধি ছোট্ট মাথা। ছেলেটা একটা বড় বাড়ি দেখেছে, দেখে সেই বাড়িটার কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, বাবু, ও বাবু, বাড়িতে কেউ আছো নাকি? বাবু, কে? ও বাবু, একটু বাইরে আসবে? বাইরে বেরিয়ে এলেন বাড়ির মালিক। কে তুই? কি চাই তো? ও বাবু, আমার নাম বিহারি লাল। কি চাই? কেন এসেছিস? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? আচ্ছা বাবা, তোমার ঘরে যদি 5 বছরের ছেলে এসে বলে আমাকে কাজ দাও, তুমি দেবে? গ্রামের বড় বড় মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, আর এতটুকু ছেলে তোর এত সাহস, তুই আমার সঙ্গে মস্করা করছিস? হ্যাঁ? ভয় পেয়ে গেল বিহারি, করজোরে বলছে, ও বাবু, আমি মজা করছি না, বিশ্বাস করো, আমি মজা করছি না গো। ও বাবু, আমি মজা করছি না, সত্যি আমার একটা কাজের খুব দরকার, দাও না, দাও না একটা কাজ। আবার আই, যা খেলা করবি, যা যা, ও এসেছে এখানে মজা করতে আমার সঙ্গে, যা। তাড়িয়ে দিচ্ছে। আর ছেলেটা কি করেছে জানো? তাড়াতাড়ি করে ওই বাবু চরণ দুটো জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, বাবু বলছে, এই ছাড়, ছাড় না, যতক্ষণ না তুমি আমাকে কাজ দেবে আমি তোমার চরণ দুটো ছাড়বো না। ছাড় বলছি, ছাড় না, ছাড়বো না। কি বাবা, এটা গোলযোগ সৃষ্টি হয়েছে, চিৎকার হচ্ছে। ওই বাবু স্ত্রী বলছে, উফ, কি হয়েছে গো? কি গো, কি হলোটা কি? চিৎকার কিসের? আরে বেরিয়ে এসো তো, দেখো তো কাদের ছেলে পায়ে ধরেছে, বলছে কাজ চাই, কাজ চাই। ছাড় বলছি পা দুটো। বা, কি মিষ্টি দেখতে ছেলেটাকে। এই খোকা, ছেড়ে দে, পা দুটো ছেড়ে দে, আয় আমার কাছে, আমার কাছে আয়, আয়, আয়। পা দুটো ছেড়ে দিল। বিহারি এসে দাঁড়ালো ওই মায়ের কাছে। কি মিষ্টি দেখতে, জড়িয়ে ধরেছে। এটাই একটা নারী আর একটা পুরুষের মধ্যে জড়িয়ে ধরেছে। কি নাম তোর? আমার নাম, আমার নাম বিহারি লাল গো, বিহারি লাল। বাহ, নামটাও তো খুব সুন্দর। আচ্ছা, এবার বল, তুই এখানে কেন এসেছিস? কি চাই তো? ও মা, মা গো, ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? তাও না মা, একটা কাজ। কাজ? দেখো বাবা, এই জগতে সবাইকে কাজ করতে হয়, সবাইকে কাজ করতে হয়, সবাই আমরা কাজ করি না, কিন্তু নির্দিষ্ট বয়সে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ নির্ধারিত রয়েছে। এখন বিহারীর যে বয়স, বিহারীর কাজ কি? খেলাধুলা করা, পড়াশোনা করা, লেখাপড়া করা, এটাই তোমার কাজ। কারণ গীতায় কর্মযোগে বলছে নিষ্কাম কর্ম করে যাও, মানে
কর্ম করো কিন্তু ফলের আশা করো না। এখন হয় উল্টো, আগে কি পাবো তারপরে কাজ করবো। হৃদয় বলছে কর্ম করে যাও, ফলের আশা করো না। আগে আমরা এখন দেখি কি ফল পাবো বল, তারপরে কাজটা করে দিচ্ছি। উল্টো হয়ে গেছে, ফলের আশাটা আগে আমরা করে ফেলি, এই জন্যই আমাদের কোনো কাজ হতে চায় না। করো না, দেখো না কি হয়, না আগে ফল। বিহারী যেই না বলেছে তোমার কাজ পাঠশালায় যাওয়া, লেখাপড়া করা, খেলাধুলো করা, তুমি পাঠশালায় যাও না, ওটাই তো তোমার কাজ। না আমি পাঠশালায় যাই না। কেন? ও এইবার বুঝেছি, তুমি পাঠশালায় যাও না, এই জন্যে মা বকা দিয়েছে। আর মা বকা দিয়েছে বলে ছেলে অভিমানে ঘর ছেড়ে চলে এসেছে, এসে বলছে কাজ চাই, তাই তো না। আবার মা আমাকে কোনোদিন বকে না, আমার মা আমাকে বড্ড ভালোবাসে, তাহলে কাজের কি দরকার? লক্ষণীয় বিষয় বাবা। আজকে আপনারা যার কথা এত ধৈর্য ধরে বসে শুনছেন, সে কিন্তু পাঠশালায় যায়। আমরা কোনো শিক্ষিত মানুষের কথা শুনছি না, পাঠশালায় যায়নি, তারই কথা ধৈর্য ধরে শুনছি, সেই কিন্তু অমর হয়ে আছে। তাই বলছে বেদ ও বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। নিতাই গৌর হরি হরি করতলে তার। বেদ ও বিদ্যা দহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নেই, কিছু জানে না। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ চরণ সার করে, এই যে বাবা আমরা এসেছি বা অন্যান্যরাও আসে, হ্যাঁ, তা আপনারা কি খোঁজ খবর নেন যে স্টাফের কে কজন কত দূর শিক্ষিত? খোঁজ নেন? নাম দেখে আপনাদের সব নিয়ে আসা হয়। তা বলছে বেদ ও বিদ্যা দেহ কিছু নাই জানো তো, বেদ বিদ্যা কিছুই জানে না, কিন্তু গৌরাঙ্গকে যদি কেউ সার করে, ঠাকুর নয়নানন্দেতে ভনে। ঠাকুর নয়নানন্দ বলছেন এই কথাটা, আমার কথা না, ঠাকুর নয়নানন্দ ভনিতা করে বলছেন সেই সব জানে, যে গৌর চরণ সার করেছে সে সব জানে, সব সিদ্ধি করতলে তার। কিন্তু যদি তুমি অনেক শিক্ষিত হয়েও আমার গৌরাঙ্গকে চিনতে না পারো, অনেক শিক্ষিত হয়েও তোমার মধ্যে ভক্তি না থাকে, জেনে রাখো তোমার জীবনটা বৃথা। কারণ বাবা এখন বহু মানুষ বহু শিক্ষিত হয়ে গেছে, কিন্তু এখনো বহু শিক্ষিত মানুষ বলে আমরা কোন ধর্মের মানুষ গো? এইটা না, এই যে শব্দটা তুমি আমায় বললে সনাতন, চিরন্তন সত্য, সনাতন, এই শব্দটা না বহু শিক্ষিত মানুষ এখনো জানে। অথচ অনেক ডিগ্রি আছে, অনেক সার্টিফিকেট আছে। বর্তমানে আমরা সার্টিফিকেট বাড়িতে জমা করি কেন বলো তো? মোটা টাকার চাকরি পাবো বলে, মানুষ হওয়ার জন্য নয়। কারণ আমি যদি আমার মধ্যে যদি আমি শিক্ষিত হয়ে মানবিকতা থাকতো, আমি বিদেশে চাকরি করে, আমি শহরে চাকরি করে, গ্রামের বাড়িতে বাবা মাকে ফেলে দিয়ে বেঁচে আছে না মরে গেছে সেটা জানতে পারতাম। ছেলে বিদেশি আছে গো, বড় শিক্ষিত করে পাঠিয়েছে, এদিকে মা মারা গেছে, ছেলে বলছে যাকে হোক দিয়ে কাজটা করিয়ে নাও, আমি যেতে পারবো না। শেষ মুহূর্তে, শেষ সময়ে মায়ের মুখটা পর্যন্ত ছেলে দেখা হলো। বিহারি বলছে আমি পাঠশালায় যাই না কেন? কার সঙ্গে যাব গো, আমার তো বাবা নেই, আমার ঘরে যে অভাব, মা আর আমি দুজনে থাকি। জানো, খেলা আমি করি বটে, কিন্তু আমার মনে একটা দুঃখ আছে। কি দুঃখ খোকা? সবার বাবা তো তাদেরকে কোলে নেয়, ঘুরতে নিয়ে যায়, ভালোবাসে। আমার বাবার আমার প্রতি এমন অভিমান, আমার বাবা কোনোদিন আমাকে ভালোবাসেনি। স্তম্ভিত হয়ে মা শুনছে ছেলেটার কথা, সত্যি ছেলেটা এমন? এই তোর বাবা নেই বললি, তোর সংসার কি করে চলে? কেন? আমার মা পরের বাড়ি কাজ করে।
হয় তাতে কি রে হয়? জানো মা, সত্যি কথা বলছি, আমার পেট ভরে, আমি ভালো আছি, আমার কোনো অভাব নেই, কিন্তু আমার মায়ের অভাবটা বড্ড। তার যে দুবেলা পেট পূরণ খাবারই হয় না, এত কষ্ট। মা, বিশ্বাস করো, আমি তোমাদের সঙ্গে মজা করতে আসি, মজাই যদি করার হতো এত দূর কি আসতাম বলো? যদি আমার সত্যি অভাব না থাকতো, কোন ছেলে চায় বলো তো এত কষ্ট করতে? আমি মজা করছি না গো, শুধু হাতে ধরে এইটুকু নিবে দাও, তুমি আমাকে যা দাও দেবে, একটা কাজ দাও। আমার মায়ের অভাব আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু খোকা, তোর বয়সটা যে খুব অল্প বাবা, এতটুকু বয়সে তুই কি কাজ করবি বল? তুই বল, তুই কি করতে পারবি? আমা, আমার ঘরের বাইরে অনেকগুলো গরু বাঁধা আছে, আজকে শুধু নয়, জানো তোমার বাড়িতে আমি কতবার এসেছি, কিন্তু সাহস করে বলতে পারিনি। ওই যে বাইরে গরুগুলো আছে তোমাদেরই তো? হ্যাঁ আমাদেরই। চড়াতে দেবে? কিন্তু তুই কি পারবি? হ্যাঁ গো পারবো, দাও না। না না না, তুই পারবি না। ও মা, মনে হচ্ছে না আমি পারবো না। ঠিক আছে, তুমি একটা দিন আমাকে দাও, যদি না পারি পরের দিন থেকে আর দেবে না। এটাকে কি বলে? ওইটুকু ছেলে কত বড় কথা বলে গেল, যদি না পারি পরের দিন থেকে দেবে না। তার মানে সে জানে আমাকে পারতে হবে। যদি কারো নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে, যত সহজই কাজ হোক তার দ্বারা হবে না। আমি মাঠে নামার আগে যদি ভাবি যে না আমার দ্বারা হবে না, কখনোই হবে না। হ্যাঁ ভয় হয়তো করবে, নিজের মধ্যে চেপে রাখো, মনকে শান্ত দাও, মনকে শান্ত দাও যে হ্যাঁ আমি পারবো। মনে রাখবে, জলকে ভয় পেয়ে আড়ায় দাঁড়িয়ে থাকলে তোমার দ্বারা সাঁতার শেখা হবে না, যতক্ষণ না তুমি জলে নামতে পারবে। জলে নামবে, ডুববে, কত জল খাবে, তবে শিখবে সাঁতার। তাই বিহারীকে বলছে, ঠিক আছে বিহারী, কবে থেকে আসবি তুই? কাল থেকেই আসবো। কাল থেকে দেবে? তাই দেবে। বিদায় নিয়ে বাড়ি এলো ছেলেটা। মা, মাকে যখন বলেছে গরু চড়াতে যাবে, হ্যাঁ গো কার মা আছে ঘরে এরকম 5 বছরের ছেলেকে কাজে পাঠায়? এই বেশি বড় হয়ে গেছে, একদম যাবি না, আমি তোকে যেতে দেব না। মা, কেন যেতে দেবে না? তুই পারবি না খোকা। কিন্তু আমি যে কথা দিয়ে এসেছি মা, কাউকে কথা দিলে কথা রাখতে হয়, তুমিই তো শিখিয়েছো। ঠিক আছে, আমি একটা দিন যাই, আমি কথা দিয়ে যাচ্ছি মা, যদি আমি না পারি, আমার কষ্ট হয়, আমি পরের দিন থেকে আর যাব না। বেশ, তাই হবে। পরের দিন সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করেছি। মায়ের চরণে প্রণাম করে মা বলছে, শোন খোকা, প্রথমবার তুই আমার থেকে দূরে যাচ্ছিস, তাও কাজে, সারাদিন পর হয়তো তোর সঙ্গে দেখা হবে, শুধু এইটুকু তোর কাছে নিবেদন, সর্বদা না যেন মুখে গোবিন্দের নাম থাকে। ওই গোবিন্দই হলো একমাত্র সেই বন্ধু যে বিনা স্বার্থে সাহায্য করে, তাই তাকে যেন ভুলে যাস না। ঠিক আছে মা। মায়ের থেকে বিদায় নিয়ে মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে আজকে মাঠে এসেছে। মাঠে গরু চড়াচ্ছে, আর বদনে মা বলে দিয়েছে নাম গাইতে, নাম গাইছে। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো দয়া, হাত ধরে পার করে নিও গো আধার যাবি একা আমি, খুঁজি
শেষের দিনে স্বজন বিনে যেতে হবে মাতা পিতা ভোগ নিব্রত দুটি দিনের দেখা শেষের দিনে সেদিন বিনে যেতে হবে ভক্ত জনের চরণে হরি ভক্তজন ও চরণে ভক্ত জনের চরণে ভক্তজন ও চরণে পাই যেন হাত ধরে পার করে তাই গৌর হরি 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 বল। দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আধার যাবে একা আমি বুঝি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত তাই ধরে গৌরী শিবনাথ মাউন্ডে হরি 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 বল। দয়াল হাত ধরে পার করে নিও গো আমার সারা দিন কেটে গেল ক্লান্ত বিহারী ফিরে গেল ঘরে যার ঘরের গাভী তাকে ফেরত দিয়েছে মা এই দেখো তোমার গাভী নিয়ে চলে এসি এই নাও এখানে বেঁধে দিই হ্যাঁ বেঁধে দে বাবা যা সারাদিন বেরিয়ে এসেছিস তোর মাও হয়তো তোকে নিয়ে চিন্তা করছে যা ঘরে ফিরে যা চুপ করে দাঁড়িয়ে আছে ছেলেটা কি রে যা কি হলো কিছু বলবি একটা কথা বলবো বল কি হয়েছে বল আমি কি কাজে কোনো ভুল করেছি ভুল কই না তো আমি কি ঠিক সময় ফিরেছি হ্যাঁ ফিরলি তো আমি কি তাহলে রোজ কাজে আসতে পারি কাজটা কি আমায় বলেছিল না না পারলে পরের দিন থেকে দেবে দিন আবে মা হেসে বলছে ও এই ব্যাপার ঠিক আছে আজ থেকে তুই রোজ কাজে আসিস কি আনন্দ মা আসি আসি ও মা 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 ও মা তোমার কোনো চিন্তা নেই আমি কাজ পেয়ে গেছি তোমাকে আর কাজে যেতে হবে না তোমার সব অভাব চলে যাবে মা সারাদিন পর ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরে হাসছে আর বলছে তোর মতো ছেলে অনেক সৌভাগ্য করলে পাওয়া যায় দেখো তুই আমার ঘরের অভাব মেটাতে পারবি কিনা আমি জানি না খোকা তবে তুই যে বলেছিস যে মা আমি তোমার সব অভাব মিটিয়ে দেব এতেই আমার হৃদয়ে জড়িয়ে গেছে ও মা আমি কিন্তু কথা বলে এসেছি আমি রোজ কাজে যাব না খোকা তুমি আর না বলবে না মা আমি তো কোনো ভুল করিনি আমার কোনো অসুবিধা হয়নি মা চিন্তা করলো আমি সারাদিন বেরিয়ে যাই গ্রামের ছেলেদের সঙ্গে খেলা করে কেউ হয়তো কোনো দুষ্টুমি করবে ক্ষতি করবে পরে আমার ছেলে তো কেউ নেই তারই ঘাড়ে দোষ দেবে কি এরমই হয় না তার চেয়ে যদি এটা কাজের মধ্যে থাকে ভালোই থাকবে হয়তো আচ্ছা ঠিক আছে তাই যাস খোকা শুরু হলো বিহারীর কর্মজীবন প্রতিদিন গরু চড়াতে যায় ঠিক সময় ফিরে আসে প্রতিদিনের মতো বেশ কিছুদিন কেটে গেল আজও গরু চড়াতে গিয়েছে ঠিক সময় মতো তিনি গরুও চড়াচ্ছেন এবং আজকের দিনটা একটু অন্যরকম কিরকম মাথার উপর প্রচন্ড রোদ উঠেছে চিন্তা করছে বিহারী গরু তো চড়বে পেছন পেছন আমি রোদে রোদে ঘুরে কি করব তা গাছের তলায় একটু ঠেক দিয়ে বসে গরুগুলো ঘাস খাচ্ছে ঘাস খাক আমি বসে বসে লক্ষ্য রাখি এইবার ছেলেটা কি করেছে ওই গরুগুলোকে ছেড়ে দিয়েছে আর গাছের তলায় ঠেক দিয়ে বসে বসে মা নাম গাইতে বলছে গুনগুন গুনগুন করে নাম গাইছে দেখতে দেখতে বেলা গড়াচ্ছে বেলা যখন গড়িয়ে গেছে এবার এই যে বাতাস দিচ্ছে না বাবা সুন্দর সুন্দর বাতাস দিচ্ছে কি হবে গো কার কার ঘুম পাচ্ছে গো ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না বাবা বড় বড় হাই তুলছে বলে না না ঘুম পাচ্ছে
কমিটি দাদার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখবেন কিনা আমি জানি না, আমাকে আনেন বা নাই আনেন, একটা অনুরোধ করে যাই, প্যান্ডেল করো বাবা, এত খুঁটি দিও না। খুঁটি যে প্যান্ডেলে বেশি সমস্যা সেখানে। আরে ঠেক পেয়ে যায় না, বিহারীর যা দশা। তো বাবা একটা ঘটনা বলি শুন। কীর্তন শুরু হয়েছে, একজন বুড়ি মা এসে একদম আসরের সামনে বসেছে। কীর্তনিয়া ওঠা থেকে দেখছে ঠাকুমার চোখটা বন্ধ, সবে উঠেছে। মনে মনে কীর্তনিয়া খুব খুশি হয়ে গেছে। কেন খুশি হয়েছে? বলছে এতদিন বাবা হরিবা আসর করেছি, আজকে কীর্তনটা খুব ভালো হবে। কেন না সামনে একদম ভাবের ভক্ত পেয়েছে, চোখ বন্ধ করে ভাব দিয়ে নাম শুনছে। রীতিমতো কীর্তন শুরু হলো। কীর্তনিয়া তো তাকে দেখে দেখে কেঁদে গড়িয়ে যায়, তার ভাব আছে, আমাকে ভাব আনতে হবে। হ্যাঁ, হয়ে গেল 3 ঘন্টা পার হয়ে যায়, হাসির কথা বললেও হাসে না, হরি বল বললেও হাত তোলে না। আহা কি ভাব, চোখ খুলতেই পারছে না ভাব। না আর তো বেশিক্ষণ করলে হবে না। যাই হোক হরিধ্বনি টনি হয়েছে, কীর্তন শেষ হয়েছে। যে ছেলেটা ঠাকুমাকে বসিয়ে দিয়েছিল, অল্প বয়সী ছেলে, সে এলো। কীর্তন শেষ তখন, ঠাকুমা ও ঠাকুমা ও ঠাকুমা, কি হলো কি হলো? কীর্তন শেষ হয়েছে। ও শেষ হয়ে গেছে। কীর্তনিয়া মাথায় হাত দিয়ে ভাবে সর্বনাশ, কি করেছি আমি। এই যে বাবু আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকেই ডাকছে। বলুন। আমি একটা কথা বলবো, খারাপ ভেবো না। বলুন কি কথা? দেখো আমি মানছি তোমার কে হয়, ঠাকুমা হয়? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা হয়। আমি মানছি তোমার ঠাকুমা খুব ভক্ত মানুষ, কীর্তন শুনতে ভালোবাসে, আমি মানলাম। কিন্তু তা বলে তুমি এরকম অসুস্থ মানুষটাকে বসিয়ে দিয়ে গেছো। আমি খারাপ বলছি না, কিন্তু উনি তো অসুস্থ, আশা থেকে চোখ বন্ধ দেখলাম, ঘুমোচ্ছিলেন। তুমি একটা কাজ করো, কীর্তন তো চারিদিকে এখন হচ্ছে, তা তুমি কিছুদিন বাড়িতে ঠাকুমাকে একটু বিশ্রাম নিতে দাও। এখনো তো অনেক দিন সময় আছে কীর্তন শোনার জন্য। অসুস্থ মানুষটা কিভাবে হরিবাসরে আনে? কীর্তনিয়া বাবু, ওই ভেতরের ব্যাপারটা আপনি বুঝবেন না। ভেতরের ব্যাপারটা বুঝবো না মানে? বলে আসলে মাসখানেক হলো ঠাকুমা অসুস্থ, ঠিকই বলেছে, কিছুতেই রাতে ঘুমোতে পারে না। ডাক্তার ঘুমের ওষুধের পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে ফেল করে গেছে, ঘুম আর আনতে পারছে না। আমি চিন্তা করলাম ডাক্তার যখন ফেল করে গেল, ঘুম আনতে পারলো না, আমাকে যখন ছোটবেলায় ঠাকুমা হাতে ধরে কীর্তন শুনতে নিয়ে আসতো, দেখেছি বসেই ঘুমোতো। তার চিন্তা করলাম ঘুম তো হচ্ছে না, শরীর আরো অসুস্থ হচ্ছে। এখন আমাদের আশেপাশে সপ্তাহখানেক হলো যেখানেই হরিবাসর হয় আমি গিয়ে ঠাকুমাকে বসিয়ে দিয়ে সামনে চলে যাই। 4 ঘন্টা করে ঘুম হয়ে যায়, আমার ঠাকুমা সুস্থ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে কি প্রমাণ পেলেন মা? ঘরে নরম বিছানা, গরম ঘর, হ্যাঁ নিস্তব্ধতা, ঘুমের ওষুধ, তাও ঘুম আসে না, শক্ত মাটির ওপর বসেছেন, হ্যাঁ কত ঠেলা ঠেলি, কত মানুষের সমাগম, লাউড স্পিকারে মাইক চলছে, তাও ঘুম এসে যাচ্ছে। ভাবা লাগে কত শান্তির জায়গা। কারণ গোবিন্দ যেখানে বিরাজ করে সেখানে শান্তি বিরাজ করে। এইবার যারা ঘুমোচ্ছে, যাই হোক দূরে বসেছে সব, এমনিতেই চোখের একটু সমস্যা এসে গেছে, দেখতে পাচ্ছি না, সামনের মানুষগুলোকে দেখতে পাচ্ছি। এইবার যখনই ঘন ঘন হরিধ্বনি দিচ্ছি, যার ঘুম ভাঙছে মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে। ঘুমোচ্ছিলাম, শুধু হরি বল হরি বল, শুধু ঘুম ভাঙে। এইবার বিহারীকে তো হরিধ্বনি দেওয়ার কেউ নেই যে ঘুমটা ভাঙবে। ও একেবারে যখন কে ঘুম ভেঙেছে না, একেবারে দুপুর গড়িয়ে বিকেল। কি হলো? রোদ নেই, বিকেল হয়ে গেছে। এ বাবা বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তো। আরে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখে ঘুমিয়ে গিয়েছিল একটা বাছুর। সর্বনাশ, গরু চড়ানোর কাজ করে যদি বাছুরি হারিয়ে ফেলি, হায় হায় মার বাইরে।
দেখো বাচ্চারা কিন্তু ব্যবসায় লোকসান বোঝে না, ক্ষতি বোঝে না, তারা এটুকু বোঝে দুষ্টুমি করলে মারটা আছে, কেউ না মারুক আমার মা তো ছেড়ে কথা বলে। মার খেতে কে চায়? ভয় পেয়ে, এতটা ভয় পেয়ে গেছে না ছেলেটা, তর করে ঘাম দিচ্ছে, পুরো শরীরটা ভিজে গেছে। যে গাভীটা গুলো ছিল ওই গাছে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে একা ওই মাঠের পাশে জঙ্গলে ঢুকে পড়েছে। কোথায় কোথায় গেল বাছুরি? চিৎকার করছে, এদিক ওদিক তাকাচ্ছে, বাছুরি পাওয়া যাচ্ছে না। আমা জানো এই বাছুরিটাকে আমরা কেমন করে সংসার মাঠে চড়তে এসেছি। দেখিস বাবা, মাঠে যাস, বেশি জঙ্গলে ঢুকে যাস না, মানে সংসার মাঠে আসিস, বেশি মায়ায় পড়ে যাস না। সেটাই করে ফেলেছি। কিরকম হয়েছে জানো মা, একটা গাভী জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, জঙ্গলে একটা হিংস্র বাঘ গাভীকে তাড়া করেছে। গল্পটা শুনবেন, তারপর চরিত্র বলবো, মেলাতে হবে। তাহলে গল্পটা একটু মন দিয়ে শুনবেন, তবে চরিত্রগুলো মেলাতে পারবেন। তো গরুটা ছুটছে আর গরুর পেছনে বাঘও ছুটছে। গরুটা চিন্তা করছে যতক্ষণ প্রাণ আছে আমি ছুটবো, আর বাঘ চিন্তা করছে দেখে যখন ফেলেছি তোর ঘাটটা আমি মটকাবো। দুজনে ছুটতে 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 গরু কোনো পথ না খুঁজে পেয়ে পাকে, পাক ভর্তি একটা পুকুর ছিল, জল শুকনো হয়ে গেছে, পাক আছে, সেখানে নেমে পড়েছে। ওই পাকের মধ্যে দিয়ে ছুটছে, আর বাঘ বলছে এইবার যাবি কোথায়? বাঘও নেমে পড়েছে পাকের মধ্যে দিয়ে ছুটছে। আচ্ছা, গরুর হাইট বেশি না বাঘের হাইট বেশি? এইবার একটা জায়গায় এসে গরুও আটকে গেছে, আর এগোতে পারছে না, আটকে গেছে পা দুটো। আর গরুর ঠিক এক হাত দূরে বাঘটাও আটকে গেছে, সেও আর নড়। এইবার বাঘটার হাসি কাকে বলে? এইবার কোথায় যাবি? অনেক ছুটিয়েছিস, এইবার তো তোকে আমি খাবই। বাঘ হাসছে, এইবার গরুও হাসছে। বাঘ বলছে নিজ্ঞাত পাগল হয়ে গেছে, সামনে মৃত্যু দেখেছে না, পাগল হয়ে গেছে। কিরে হাসছিস কেন? হ্যাঁ, মরে যাবি বলে হাসছিস? বলে না গো, আমি তোমার দশা দেখে হাসছি। আমার দশা? আরে গরু হয়ে বাঘকে দেখে হাসছিস? বলে হ্যাঁ। কেন? বলে তাকিয়ে দেখো ও বন্ধু, তাকিয়ে দেখো, ওই দেখো সূর্য খানা ডুবে যায়, অন্ধকারে ঘনিয়ে আসে। ভেবে দেখো রে বোন, আমার একজন মালিক আছে, আরে যেই না বেলা গড়িয়ে যাবে, আমি যদি মালিককে চিৎকার করে ডাকি, এই পাক থেকে আমার মালিক আমাকে উদ্ধার করবে। বলো বলো বাঘ বন্ধু, তোমার কি কোনো মালিক আছে যে মালিক তোমাকে এই পাপ থেকে উদ্ধার করতে পারে? আমার মালিক তো আমাকে বেলা শেষে ফিরিয়ে নিয়ে যাবে, তুমি এই পাকের মাঝখানে পড়ে জীবন শেষ করে ফেলে। এইবার গল্প শুনে নিয়েছেন, চরিত্রগুলো দেখে নিন। গরু হচ্ছে আস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ, বাঘ হচ্ছে নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ, পাকটা হচ্ছে সংসার, সূর্য ডুবে যাচ্ছে, ওটা হচ্ছে আয়ু সূর্য, মালিক হচ্ছেন গোবিন্দ। এইবার গল্পটা একটু ভালো করে বলবো, দেখবেন বাবা, যারা ভক্ত হয় তারা একটু নিরীহ ব্যক্তি হয়, সমাজে যারা নাস্তিক ব্যক্তি দেখবেন তারা যেন তাদেরকে এক কোণে করে দেয়, করে দেয় না? যাদের বেশি টাকা থাকে, গরিব দুঃখী মানুষদেরকে মানুষ বলে ভাবে না, হ্যাঁ হেও করে। কোনো জায়গায় যান, বিচার হচ্ছে, যার টাকা আছে সে, যে টাকা নেই সে নির্দোষী হয়েও ফেসে গেল, যার টাকা আছে দোষ করে উদ্ধার পেয়ে ছাড়া পেয়ে গেল। এগুলো দেখি না? তো বাবা, এই যে আস্তিক সম্প্রদায় ভুক্ত মানুষ, আস্তিক মানে যারা বেদে প্রামাণ্যে বিশ্বাসী ভক্ত, তাদেরকে ওই নাস্তিক মানুষরা তারা করে বেড়াচ্ছে, আর সবাই মিলে এসে সংসারের পাকে পড়েছে, পাকটা সংসার। কিন্তু বাবা যে আস্তিক সে বলছে, ওগো আয়ু সূর্যটা ডুবে যাচ্ছে, তুমি এইখানে আমাকে কষ্ট দিচ্ছ, দাও না, দেখো আয়ু সূর্যটা ডুবে যাচ্ছে, আমার একটা মালিক আছে, গোবিন্দ আছে, বেলা হলেই আমি তাকে ডাক দেব, যখনই বৃদ্ধ হব আমি গোবিন্দ শরণে আসব, সে আমাকে ভব নদী পারাপার করে দেবে, উদ্ধার করে নেবে। কিন্তু যারা নাস্তিক, যারা অসৎ পথে থাকে, কূটনীতিবিদ হয়, তাদের শাস্তি পেতে হবে। মনে রাখবেন, সত্যিকে চাপা দেওয়া যায়
সত্যিকে চাপা দেওয়া যায়, বিলুপ্ত করা যায় না। মিথ্যেকে নিয়ে তুমি দুদিন জয়ী হতে পারবে, মিথ্যেটাকে মুছে দিতে কোনোদিনই পারবে না। তাই সত্যের জয় একদিন হবে, সেদিনই কিন্তু তোমার শাস্তি থেকে তুমি বাঁচতে পারবে না। এ জগতেও তুমি পাবে, পর জগতেও তুমি পাবে। তাই বাবা, ওই গাভী হও, বাঘ হতে যেও না। গাভী হও, কষ্ট সহ্য করো, কিন্তু সৎ পথ ছেড়ে দিও না, মালিককে ছেড়ে দিও না, মালিকের অধীনে থেকো। কারণ মনে রাখবে, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম। সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বাঁধেলা। সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। তুমি যে নিত্য দয়াময়ের দাস, সেটা তো যে তুমি ভুলে যাও। ওই যে মালিক, তাহলে মালিকের আমি দাস, তুমি যে গোবিন্দের দাস, সেটা তুমি ভুলে যাও, তাহলে মায়া পিশাচি গলায় চেপে ধরবে, নিঃশ্বাস আর পড়বে। তাই তার দাসত্ব বরণ করো, মায়ার নয়। এদিকে বিহারীর বাছুরি হারিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কিন্তু বাছুরি পাওয়া গেল। হারিয়ে গেল, পাওয়াও গেল, দোষের মধ্যে হয়ে গেল কি সময়টা বেশি চলে গেল। ভগবান যা করে, আরে জোরে বলো, জানো মানো কি? আমরা সব জেনে বসে আছি, কিন্তু মানি না কিছু। তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্য। বিহারীর বাছুরি হারিয়ে গেল, বিপদ পাওয়া গেল, বিপদ মিটলো, কিন্তু সময়টা বেশি চলে গেল। তাহলে এবার দেখবো, এই যে বিহারীর সময় বেশি চলে গেল, এটা কি করে বিহারীর জীবনে শুভ যোগ হয়ে দাঁড়ায়। আজকে এখানে সন্ধ্যার সময় থেকে নাম চলছে, এত ভক্ত সমাগম, রাস্তায় কত মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক তেমনই সে বিহারী যে পথ ধরে গৃহে ফিরছে, বিকেল হলেই ফিরে যেত, এই সুযোগটা হতো না। আজকে সন্ধ্যা হয়ে গেছে, ফিরছে, ভাগবতী আসর চলছে, ভক্তরা সবাই মিলে নাম গাইছে। বাহ, এত মানুষ, কি হচ্ছে একটু দাঁড়িয়ে দেখি। সবাই মিলে গাইছে একত্রিত হয়ে, হরি বল রে। বাবা বাবা, কি সুন্দর সবাই মিলে গাইছে। দেখো কি গো, তারা গাইছে, তোমরা কি গাইবে না? হরি বল রে, বল রে বদনে হরি